শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে 20 মিনিট অনলাইন কলেজের প্ল্যাটফর্ম থেকে আমি গৌরী প্রভা দাস এসেছি তোমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য। এই মাসটি একটি বিশেষ মাস, এপ্রিল মাস। 3টি ঘটনা এর সাথে জড়িয়ে আছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই মাসে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তোমরা যারা পরীক্ষার্থী, এইচএসসি এবারের পরীক্ষার্থী, এপ্রিল মাসের আজকে 18-19 তারিখ ধরতে গেলে তোমাদের 3 বিষয়ের পরীক্ষা 2 পেপার করে চলে যাওয়ার কথা। তোমরা পরীক্ষায় বসার কথা ছিল, হলো না। সময়ের কাছে আমরা হার মেনেছি। দ্বিতীয়ত, এটি সংযম ও সাধনার মাস, অর্থাৎ রমজানের মাস, এবং বাংলা শতকের যে বছর, সেই বছরের প্রথম মাসটি হচ্ছে এটাই, যে বৈশাখ মাস। তো ধরতে গেলে এখানে একটা নববর্ষ উদযাপনের ঘটনাও ছিল। তো 3টি ঘটনা এই মাসকে ঘিরে আমার কাছে গুরুত্বপূর্ণ। 3টি বিষয়ে একটির চেয়ে একটি গুরুত্বপূর্ণ, কোনোটি গুরুত্বপূর্ণভাবেই কম নয়। তো সব মিলিয়ে আমরা এমন একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি যে 1 নম্বর তোমার পরীক্ষায় বসতে পারলে না, 2 নম্বর হচ্ছে আমরা শুভ নববর্ষ জানাতে পারলাম না কাউকে। ভার্চুয়ালি যতটুকু সম্ভব হয়েছে ঠিক অতটুকুই জানিয়েছি। 4th যেটা, মানে 3rd যেটা, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের সিয়াম সাধনার মাস। সবাই রোজা রাখছো কষ্ট করে, গরমের মধ্যে, অনেক লম্বা দিন। এখন গ্রীষ্মকাল শুরু হয়েছে, তো রোজার ফাঁকে ফাঁকে আমরা তোমাদের এই 20 মিনিট কলেজের যে পাঠদান, সেখানে বেশ কিছুটা হালকা রাখা হয়েছে, যাতে তোমাদের উপর কোনোভাবেই চাপ না পড়ে। তবুও আমরা একেবারেই পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হব না, সেই জন্য আমরা সপ্তাহে 2-1টা করে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করছি তোমাদেরকে সাথে পাবো। প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়াই, তোমরা সবাই ভালো আছো এটা আমি আশা করছি। আমাদের দেশের কোভিড সংক্রমণের দ্বিতীয় ওয়েভ সেটা চলছে। আমরা লকডাউনের ভেতর ঘরে আছি, সারাদিন আমরা ধরতে গেলে গৃহবন্দী অবস্থায়। মন মানসিকতা অনেক সময় বিগড়ে যায়, তথাপি আমাদেরকে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। সবার আগে নিজের সুস্থতা, পরিবারের সুস্থতা, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জীবন। আমরা জীবন একটাই, এই জীবনটা একবারই পেয়েছি। এই জীবন অনেক অমূল্য। কোনোভাবে কোনো রকম বিষাদগ্রস্ত হয়ে, কোনো রকম মানসিক বেদনায় মুষড়ে পড়া চলবে না। আমাদেরকে সবসময় মনের বল, মানসিক শক্তি ধারণ করে রাখতে হবে। আমি বিশেষত তোমাদের কথা বলছি যারা পরীক্ষার্থী, এবার যারা ইন্টার পরীক্ষার্থী, তোমাদের জন্য বলছি। আমি একজন শিক্ষক, তোমরা শিক্ষার্থী, তোমাদেরকে আমরা খুব কাছ থেকে দেখি। প্রতি বছর আমরা এক গ্রুপের পরীক্ষার্থীকে বিদায় দেই, হাসি মুখে দেই, কখনো চোখে জল নিয়ে, কিন্তু ভালোর জন্য দিই। আর এখন যে অবস্থাটা, তোমাদেরকে আমরা ঘরে রেখেছি, সরকার সিদ্ধান্ত নিয়েছি, এটাও ভালোর জন্য। কাজেই মনে রাখতে হবে, যা হয় সেটা ভালোর জন্যই হয়। যদিও বা এর ভেতরে অনেক কিছু আছে, অনেক কিন্তু থাকবে, অনেক প্রশ্ন থাকবে, সব কিছুকে ছাপিয়ে আমাদের ভালো থাকার বিষয়টি সবার আগে প্রাধান্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে যখন এসেই পড়েছি ক্লাসে, আমি তাহলে ছোট 2টো বিষয় পড়াবো। খুবই মজার এবং খুবই আনন্দ নিয়ে পড়তে পারবো বলে আমি মনে করি। কারণ আমি যে অধ্যায়টা পড়িয়ে আসছিলাম, জেনেটিক্স, মানে তোমাদের যে দ্বিতীয় পত্রে, জীববিদ্যা দ্বিতীয় পত্রে যে 6টি অধ্যায় রেখেছে, ওর মধ্যে জেনেটিক্স অধ্যায়টা হচ্ছে 11তম অধ্যায় এবং শেষের অধ্যায়। এই অধ্যায়ে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, আসলে এটা নিয়ে অনেক ক্লাস নেওয়া যায়। তো আজকে আমি এর ধারাবাহিকতায় আজকে একটা রোগ, যার নাম হচ্ছে হিমোফিলিয়া, এবং এই রোগটি যেখানে হয়, যে রক্তে হয়, রক্তের কারণে, রক্তের তঞ্চনে অসুবিধার কারণে রোগটি হয়, এবং সেই রক্ততঞ্চন গঠিত যে বিলম্ব, সেই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া নিয়ে কথা বলবো, আর কথা বলবো ব্লাড গ্রুপ নিয়ে। আমরা প্রত্যেকের এক একটা কি আছে, ব্লাড গ্রুপ আছে। মানুষ 700 কোটি মানুষ, প্রত্যেকেরই আলাদা আলাদা ব্লাড গ্রুপ আছে। আমি জানি এখানে তোমরা যারা
আমার সাথে এই ক্লাসে আছো তাদের সবার একটা ব্লাড গ্রুপ অলমোস্ট সবার জানা আছে, কারণ রক্ত গ্রুপ টেস্ট করে জানাটা আমাদের এখন খুবই প্রয়োজনীয়, এবং কি যে আমাদের যে কোনো সময়ে যে কোনোভাবে রক্তের প্রয়োজন হতে পারে, অন্যকে দেওয়ার ব্যাপার থাকতে পারে, অন্য থেকে রক্ত নেওয়ার ব্যাপার থাকতে পারে, সৃষ্টিকতা না করে কোনো অঘটন ঘটলে তখনও রক্ত ট্রান্সফিউশনের ব্যাপার থাকতে পারে। সব কিছু মিলে কি হয়, আমাদের সব সময় ব্লাড গ্রুপটা জেনে আমাদের কার্ডে অথবা ডায়েরিতে লিখে রাখা উচিত, যাতে কিনা অন্যরা জানতে পারে এবং তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারে। তো রক্তই আমাদের শরীরের ভেতরে সব কিছুরই সঞ্চালক। সেই জন্য আমাদের বইতে রক্ত সঞ্চালন নামক একটা অধ্যায়ও রয়েছে, যেটিতে রক্তর গঠিত রক্তের মধ্য দিয়ে যে সকল রোগগুলো হয় এবং রক্ত যার মধ্য দিয়ে পাম্প হয়, যে অংশ হৃৎপিণ্ড, তারও একেবারে বিস্তারিত বর্ণনা পড়েছো। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতেই বলেছি যে হিমোফিলিয়া নামক একটা রোগের কথা বলবো। শুনে অবাক হবে যে এই হিমোফিলিয়া রোগটা রক্ততঞ্চনে অসুবিধা হওয়ার কারণে হয়। রক্ততঞ্চন কি জিনিসটা আমরা তো পড়েছি রক্ত সংবহন অধ্যায়ে, যে যখন কোনো একটা জায়গা কেটে যায়, অর্থাৎ ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া রক্ত যখন আপনা আপনি কি হয়, তঞ্চিত হয়, ক্লাট হয়ে যায়, তাকে রক্ততঞ্চন বলে। দেখো, এটা আমাদের শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা খুব গভীর ক্ষত না হলে আমাদের কিন্তু ডাক্তারের কাছেও যেতে হয় না, কিংবা কোনো ওষুধ সেবন করতে হয় না, কিংবা কোনো ইঞ্জেকশনও দিতে হয় না। আপনা আপনি আমাদের রক্ত কিছুক্ষণ গড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যায়। এটাকে বলা হয় রক্ততঞ্চন প্রক্রিয়া। আর জেনে অবাক হবে, এই রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য টোটাল 13টি ফ্যাক্টর আছে আমাদের দেহে। 13টা ফ্যাক্টর, প্রত্যেকটা ফ্যাক্টরই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুঃখজনকভাবে কোনো মানুষের দেহে যদি রক্ততঞ্চনে 8 নম্বর ফ্যাক্টর কিংবা 9 নম্বর ফ্যাক্টর, এই দুটি ফ্যাক্টরের অনুপস্থিতি দেখা যায়, তখনই তাদের 2 ধরনের হিমোফিলিয়া দেখা যায়। তাহলে আমি হিমোফিলিয়ার জিনিসটা কি বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য। হিমোফিলিয়া হচ্ছে রক্ততঞ্চনে অস্বাভাবিক বিলম্বের কারণে কারো মৃত্যু হলে তাকে সেই রোগকে বলা হয় হিমোফিলিয়া। অথবা কোনো ব্যক্তি যদি রক্ততঞ্চনে অস্বাভাবিক বিলম্বের কারণগুলো বহন করে থাকে, তো হিমোফিলিয়া একটা রক্ত গঠিত অসুখ, যেটা বংশগত এবং বংশগতভাবেই সঞ্চারিত হয়। এই পৃথিবীতে প্রতি 10,000 জনের মধ্যে কিছু 10 জন করে লোক পাওয়া যাবে যাদের মধ্যে এরকম একটা কিছু আছে, একটা মিউট্যান্ট, একটা প্রচ্ছন্ন জিন, যে কিনা এই 8 নম্বর ফ্যাক্টর রক্ততঞ্চনের অথবা 9 নম্বর ফ্যাক্টরকে তৈরি করতে পারে না। আমরা জানি যে আমাদের শরীরে যতগুলো জিন আছে, জিনগুলো এক একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। এরকম একটা মিউটেড জিন আছে, যে জিনটি আমাদের হিমোফিলিয়ার জন্য যে কারণ সেটির জন্য দায়ী। তাহলে ক্লাসিক হিমোফিলিয়া নামক একটা হিমোফিলিয়া আছে। আমি তাহলে আজকের পাঠের প্রথম যে পড়াটা সেটা হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া নিয়ে কথা বলবো, তারপর যাব সময়ের উপর নির্ভর করে ব্লাড গ্রুপে। হিমোফিলিয়া 2 প্রকার, একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, আরেকটি হচ্ছে ক্রিসমাস ডিজিজ বলা হয়, যেটি কিনা হচ্ছে তোমার, এটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে, আর এটা হচ্ছে 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে। ব্লাড গ্রুপের রক্ততঞ্চনের যে 13টা ফ্যাক্টর আছে, তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্লাসিক হিমোফিলিয়া হয়। আর এটাকে আরও একটা নাম বলা যায়, এটাকে বলা হয় হিমোফিলিয়া এ, এটাকে বলা হয়, এটার অপর নাম হিমোফিলিয়া 1, হিমোফিলিয়া এ, আর এটা হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি নামক এই দুটি রোগের সচরাচর যেটা হয়, নারীদের থেকেও পুরুষদের বেশি এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। এর একটা বিশেষ কারণ হচ্ছে, আগের ক্লাসও বলেছি, নারীদের দেহে 2টো এক্স ক্রোমোজোম আছে। 2টো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম যদি এই ধরনের কোনো হিমোফিলিক জিন বহন করে তাহলে সে বাহক হয়। আর যদি সে কিনা তার যদি একটা ভালো জিন থাকে, সেটা ওই খারাপ জিনকে ব্যাকআপ দেয়, যার জন্য সে বাহক হলেও সে স্বাভাবিক থাকে, তার তেমন কোনো ক্ষতির কারণ হয় না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই 2টো জিন থাকার কারণে, এর মধ্যে ক্রোমোজোম থাকার কারণে, শুধুমাত্র এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিক জিন থাকে তাহলে সে আক্রান্ত হবে। তাহলে পুরুষদেরকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো ক্রোমোজোম নাই, ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নাই, সেই জন্য সবসময় পুরুষরা আক্রান্ত বেশি হবে, মহিলারা কম হবে। এক্ষেত্রে
এর আগের ক্লাসে যে বর্ণান্ধতার কথা বলেছিলাম, বর্ণান্ধতা নামক যে ডিজিজটা ছিল সেটি কিন্তু অত প্রাণঘাতী না, কদাচিৎ এটা প্রাণ সংহার করে, কিন্তু এই যে হিমোফিলিয়া এটা কিন্তু আমাদের প্রাণঘাতী, কারণ এটা রক্ত ক্ষরিত হতে হতে একসময় মানুষ মৃত্যুর মুখে পতিত হয়। শুনে অবাক হবে যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার যে কন্যারা ছিল তার মধ্যে দুজন বাহক ছিল, অ্যালেক্স এবং বিয়াট্রিস নামক দুজন কন্যা ছিল যারা কিনা এই হিমোফিলিয়ার বাহক ছিল। এই রোগ একেবারে ধনী গরিব রাজা রানী তাদেরকে কাউকে রেহাই দেয় না, যার হবার তার হবে। তো জেনেটিক ডিজিজগুলো এমনই, এগুলোর কোনো ধরনের নির্দিষ্ট কোনো কারণ থাকে না, দেখা যায় যে এগুলো জিন গঠিত এবং সবচেয়ে যেটা সেটা হচ্ছে বংশ পরম্পরায় প্রবাহিত হয়। এই জিনগুলোকে আমরা শনাক্ত করতে পারবো জেনেটিক টেস্ট দিয়ে। গত ক্লাসে আমাকে একজন শিক্ষার্থী সম্ভবত প্রশ্ন করেছিল যে আমরা এটা নির্ধারণ করব কি করে যে বাহককে আক্রান্তকে। আসলে এটা ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস করতে হয়। এগুলো ডায়াগনোসিস না করে বাহ্যিকভাবে তেমন কিছু বলার সুযোগ নাই। তো উন্নত রাষ্ট্রে সেটা খুবই স্বাভাবিক এবং সম্ভব। আমাদের এখানে একটু কঠিন হয়, তথাপি খুব প্রয়োজন হলে অবশ্যই ওই টেস্টটা আমাদের যেতে হবে। এবং নিজের যারা সচেতন পরিবার কিংবা নিজের জন্য, তাদের ক্ষেত্রে কিছুটা ব্যয়বহুল হলেও নিজের জীবনের ভালোর জন্য তারা এটা করে থাকে। আমরা কত রকমভাবেই তো অর্থ ব্যয় করে থাকি, না হয় এখানে কিছু অর্থ ব্যয় হলো, কারণ ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের কোনো ব্যাধিতে আক্রান্ত না হয়। প্রিয় শিক্ষার্থী, হিমোফিলিয়া নিয়ে আরেকটু আগাবো। হিমোফিলিয়া উদাহরণ দিয়েছি কার হয়েছে, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মেয়েদের মধ্যে অ্যালিস এবং বিয়াট্রিসের মধ্যে এটি বাহক সুপ্ত জিন ছিল, যারা পরবর্তীতে তাদের হয়তো জানা গিয়েছিল বলে তাদের যে সন্তান আদি তাদের ব্যাপারে হয়তো বা তারা প্রিকশনে ছিল এবং হয়তো সতর্কতা অবলম্বন করেছিল। কিন্তু যারা এরকম ব্যাপারটা জানবে না তাদের ক্ষেত্রে কী হবে? আমরা এখানে একজন স্বাভাবিক পুরুষ এবং একজন বাহক মহিলার মধ্যে বিয়ে দিয়ে দেখবো যে তাদের সন্তান আদি কেমন আসে। প্রিয় একটু চেক করো এটা ঠিকঠাক আসছে না। তাহলে আমি হিমোফিলিয়া কয় প্রকার? হিমোফিলিয়া হচ্ছে দুই প্রকার। ক্লাসিক হিমোফিলিয়া, যেটা হচ্ছে 8 নম্বর ফ্যাক্টরের, একটু জুম করে দিলে বোর্ডটা দেখা যাবে, 8 নম্বর ফ্যাক্টরের অ্যাবসেন্সের কারণে ক্লাসিক হিমোফিলিয়া হয়। আর এ যেটা সেটা, আর বি যেটা সেটা হচ্ছে 9 নম্বর ফ্যাক্টরের অ্যাবসেন্সের কারণে হয়। তাহলে ক্রিসমাস ডিজিজ আর হিমোফিলিয়া বি 9 নম্বর ফ্যাক্টরের অ্যাবসেন্সের কারণে হয়, আর হিমোফিলিয়া এ যেটা সেটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বলা হবে এবং এটা 8 নম্বর ফ্যাক্টরের অ্যাবসেন্সের কারণে হবে। অর্থাৎ ব্লাড ক্লটিংয়ের যে 13টা ফ্যাক্টর তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা যদি কারো অ্যাবসেন্ট থাকে তার হবে হিমোফিলিয়া এ, যাকে ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়। আর যার 9 নম্বর ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকবে তার হবে ক্লাসিক হিমোফিলিয়া ক্রিসমাস ডিজিজ বা ক্লাসিক হিমোফিলিয়া হিমোফিলিয়া বি। তাহলে এই দুটো ডিজিজ আছে প্রকৃতিতে এবং এটি পুরুষদেরই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, মহিলারা বাহক। এরকম একজন বাহকের সাথে একজন স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয়, তাদের সন্তানদের জেনোটাইপ কেমন আসবে, তাদের ফ্যানোটাইপ কেমন আসবে, আমি এটা এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি শুরুতে বলেছি যে পুরুষরা একজন স্বাভাবিক পুরুষ ক্রস হবে বাহক মহিলা, হিমোফিলিয়ার বাহক মহিলা। তাহলে দেখো এইটাকে আমরা একটু এইভাবে প্রকাশ করবো। স্বাভাবিক জিনটাকে আমরা বড় এইচ দিয়ে ধরবো, আর বাহক যে তার ক্ষেত্রে কি হয়, পুরুষের জেনোটাইপ এটা, যিনি হচ্ছেন বাহক মহিলা, তার ক্ষেত্রে একটা হিমোফিলিক জিন আছে, হিমোফিলিক মিউট্যান্ট জিন আছে, যেটি তার মধ্যে ভালো জিনের পাশে অবস্থান করছে। ভালো জিনকে আমরা বড় এইচ দিয়ে প্রকাশ করলাম, আর হিমোফিলিককে দিচ্ছি যে ছোট এইচ দিয়ে। তাহলে স্বাভাবিক পুরুষের সাথে বাহক হিমোফিলিয়ার বাহক মহিলার যখন ক্রস হয় তখন তাদের সন্তানগুলো কেমন হয় একটু দেখো। এখানে ছকের মধ্য দিয়ে দেখাচ্ছি। এখানে পুরুষের ইয়েটা থাক আর এখানে মহিলার জিনোটাইপটা থাক। তাহলে দেখো অল্টারনেট ক্রস করে আমরা দেখতে পাই যে একটা মেয়ে হয়েছে স্বাভাবিক, একটা ছেলে হয়েছে স্বাভাবিক, একটা মেয়ে হয়েছে বাহক আবারও, কিন্তু একটা ছেলে
হয়ে গেছে হিমোফিলিয়ায় আক্রান্ত। হিমোফিলিয়ায় আক্রান্ত অর্থাৎ বাহক মায়ের সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলেও দেখা যায় তাদের সন্তানদের মধ্যে 25% সন্তান রক্ততঞ্চন অস্বাভাবিক বিলম্বের কারণে মারা যাবে, অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত হবে। এই ক্ষেত্রে এই জেনোটাইপটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত জেনোটাইপ, অর্থাৎ এই যে পুত্র হিমোফিলিক, অর্থাৎ 16 বছরের আগেই মারা যাবে রক্তক্ষরণের অস্বাভাবিক রক্তক্ষরণের কারণে। কিন্তু তার একটা স্বাভাবিক মেয়ে হয়েছে, একটি স্বাভাবিক ছেলে হয়েছে, কিন্তু একটা মেয়ে হয়ে গেছে বাহক। যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত তার সাথে যদি একটা হিমোফিলিক পুরুষের সাথে বিয়ে হয় অথবা একটা স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হয়, তখন দেখা যাবে তারও একইভাবে একটি সন্তান, যে কিনা পুত্র সন্তান, সে হিমোফিলিয়ায় মারা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা হিমোফিলিয়া নামক যে রোগটির কথা বললাম, এটা একটা জেনেটিক ডিজিজ। এই ডিজিজটা এমন যে এই ডিজিজ জেনেটিক টেস্ট ছাড়া ধরা যাবে না। তাহলে আমি কিছু জেনেটিক ডিজিজের কথা আরবার উল্লেখ করছি। 1 নম্বরে তো বর্ণান্ধতা আছে, লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া আছে, রক্ততঞ্চন অস্বাভাবিক বিলম্ব, মাসকুলার ডিস্ট্রফি, পেশি অসক্ষমতা এবং হচ্ছে স্বাভাবিক কাজকর্মের বাধা পাওয়া, যেটা হচ্ছে মাসকুলার অর্থাৎ মাসেলে যদি প্রবলেম হয়। আর রাতকানা ডিজিজ, যেটা হচ্ছে সন্ধ্যার সময় অনেকে রড কোষের কার্যক্ষমতা কম বলে অনুজ্জ্বল আলোতে দেখতে পায় না। আমরা অনেকে আছি সন্ধ্যার সময় কম দেখতে পাই, রাতকানা রোগ এটাকে বলা হচ্ছে। এটা আসলে আমাদের চোখে রড এবং কোন কোষ নামক 2 ধরনের কোষ আছে, যা হচ্ছে আমাদের আলোর উজ্জ্বলকে দেখতে সহযোগিতা করে। এরপর আছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস সবচেয়ে বহুল পরিচিত শব্দ। ঘরে ঘরে রয়েছে বহু পুত্র রোগী, যারা কিনা একটা জেনেটিক ডিজিজ, যেটা পরিবারের বংশ পরম্পরায় প্রবাহিত বা সঞ্চারিত হয় পিতা মাতা থেকে। এটা আসলে এখন একটা ডিজিজ বলা যাচ্ছে না, এটা একটা সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে। পরিমিত আহার এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপারই না, এবং এটি একেবারে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স সবার মধ্যে আছে। আর বারে বারে মূত্রতে এবং বাথরুমে যাওয়া, যেটাতে হয় কি যে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়। তার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিমিত গ্রহণ করতে হয়। ইনসুলিন নামক যে আমাদের অগ্নাশয় থেকে যে একটা হরমোন বের হওয়ার কথা স্বাভাবিক পরিমাণে, কোনো ব্যক্তির দেহে যদি ওই একই রকম একটা জিন যেটা আছে, যে জিনের কারণে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন হচ্ছে না অগ্নাশয় থেকে, তার যেটা হবে সেটা হচ্ছে যে তার ওই গ্লুকোজকে মেটাবলাইজ করার জন্য কি হবে, ওই জিনটা নাই, তাই ইনসুলিন বের হচ্ছে না। আর ইনসুলিন না হলে গ্লুকোজগুলো কী হয়, আমাদের রক্তের মাধ্যমে ছেঁকে ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, যেটা আমাদের শরীরকে দুর্বল করে দেয়। তো এক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে, পরিমিত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। এছাড়াও রয়েছে সবচেয়ে ভাইটাল একটা জিনিস আছে, এটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। আমরা সবাই অনেক সময় অবাক হয়ে যাই যে কিছুদিন আগে যেমন তাসনুভার কথা তোমরা পড়েছো একেবারে খবরের কাগজে, তাকে দেখেছো, সে একজন পুরুষ থেকে নারী অর্থাৎ ট্রান্সজেন্ডার। সে যেটা হচ্ছে তার ভেতরে যে জেনেটিক চেঞ্জ এসেছে, এটা প্রকৃতির নিয়মে এসেছে। এখানে তাজ্জব বা অবাক হওয়ার বা কোনো রকম মিরাকেল কিছু হয় নাই। এটা বিজ্ঞানেরই ব্যাখ্যা, যথেষ্ট ভালো ব্যাখ্যা আছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। এখানে পুরুষ ধীরে ধীরে নারীতে রূপান্তর হতেই পারে, কারণ আমাদের দেহে আসলে সুপ্ত অবস্থায় এরকম হরমোন আছে। আমরা অনেক পুরুষ এবং মহিলার মধ্যে অনেক লক্ষণ দেখতে পাই। দেখবে যে অনেকের দেহ লোম আছে প্রচুর, এটাও একটা হরমোনের ইমব্যালেন্সের কারণে হয়। আর এগুলো হরমোন যারা তৈরি করে, এগুলো কোনো জিনেই আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে জেনেটিক ডিজিজ মোটামুটি এখানে শেষ করে দিচ্ছি। এখন চলে যাব ব্লাড গ্রুপ নিয়ে যাওয়ার আগে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে নিজের ব্লাড গ্রুপ জানো। আমি আমারটা জানি, তো আমি আশা করছি তোমরাও তোমাদের ব্লাড গ্রুপ জানো। প্রিয় শিক্ষার্থী, ব্লাড গ্রুপ এমন একজন বিজ্ঞানীকে স্মরণ করতে হয়, যিনি কিন্তু এটা আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছেন, কার্ল ল্যান্ডস্টাইনার, অস্ট্রিয়াবাসী। 1901 সালে তিনি রক্তের গ্রুপ নিয়ে চিকিৎসক ছিলেন। তিনি রক্ত নিয়ে কাজ করতে করতে এক সময় দেখলেন যে এর মধ্যে রয়েছে অ্যান্টিজেন নামক একটি পদার্থ। অ্যান্টিজেন এমন একটা পদার্থ যেটা লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের ভেতর থাকে। লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনের যে একটা ফ্যাক্টর বা একটা যে কণা, যেটা হচ্ছে আসলে একটা মিউকোপলিস্যাকারাইড জাতীয় বস্তু, এই কণাটা যখন আমাদের দেহ থেকে অটোমেটিক বের হয়, ঠিক তার বিপরীতে একটা
প্রোটিন জাতীয় একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়, এবং সমস্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো একসাথে হতে পারবে না। তাতে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে রক্ত জমাট বেঁধে যাবে। তার মানে অ্যান্টিজেনের উপস্থিতি ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়। আর এইভাবেই আমাদের ব্লাড গ্রুপ নির্ধারিত হয়েছে ABO, সংক্ষেপে ABO বলা হলো। আসলে এখানে 4টি গ্রুপ আছে, একটা হচ্ছে ব্লাড গ্রুপ A, একটা হচ্ছে ব্লাড গ্রুপ B, একটা হচ্ছে AB, একটা হচ্ছে O। এই 4টি ব্লাড গ্রুপকে সংক্ষেপে ABO ব্লাড গ্রুপ বলা হয়। আজকে আমি এটাই তোমাদের সাথে আলাপ করব। প্রিয় শিক্ষার্থী, ব্লাড গ্রুপে যাই। ব্লাড গ্রুপ শুরুতে বলেছি যে কিসের উপর নির্ধারণ করা হয়েছে? ব্লাড গ্রুপ নির্ধারণ করেছে অ্যান্টিজেনের উপর নির্ভর করে। তাহলে আমি একটু ছোট একটা ছকের মধ্য দিয়ে তোমাদেরকে গ্রুপটা বোঝানোর চেষ্টা করব। ব্লাড গ্রুপ যেটা, সেটা হচ্ছে অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে। নামকরণ যিনি করেছেন তার নাম কি বললাম? কার্ল ল্যান্ডস্টেইনার। এর পরবর্তীতে ল্যান্ডস্টেইনারের পরেও 1965 সাল পর্যন্ত আরও 13 রকমের ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে, কিন্তু ল্যান্ডস্টেইনারটাই সবচেয়ে বেশি কার্যকর। এখন দেখো, আমি যার ধরো গ্রুপের নাম, ব্লাড গ্রুপ মনে করো AB এবং হচ্ছে O। আর তার অ্যান্টিজেন কি হবে দেখো, অ্যান্টিবডি কি হবে দেখো। আর একটা জিনিস আছে, সে কাকে কাকে ব্লাড দিতে পারবে, কার কাছ থেকে ব্লাড নিতে পারবে। অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর নির্ভর করে সে ব্লাড দিতে পারে কাকে, নিতে পারবে কাকে, এটার উপর ভিত্তি করে আমি এখানে গ্রহণ ও দান। তাহলে দেখো, যার গ্রুপ A তার অ্যান্টিজেন থাকবে A। আমি বিপরীত কথাটা বলেছি, যার অ্যান্টিজেন A থাকে তার বিপরীত অ্যান্টিবডি হবে B, তাহলে তার অ্যান্টিবডি হচ্ছে B। আর যার অ্যান্টিজেন E, তার অ্যান্টিবডি থাকবে A। আর যার অ্যান্টিজেন A এবং B আছে, আলফা বলা যাবে, তার কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। আর O এর কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু তার অ্যান্টিবডি দুটোই আছে। এর কারণে গিয়ে দেখা যায় ব্লাড গ্রুপ A কাকে কাকে ব্লাড দিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে। সে গ্রহণ করবে, সে নিজে থেকে গ্রহণ করবে, সে নিতে পারবে O থেকে, কিন্তু সে দিতে পারবে তাকে, নিজেকেও দিতে পারবে, ABকেও দিতে পারবে, এই দুটাকেই দিতে পারবে সে। কারণটা আমি একটু পরে বলছি। B এর ক্ষেত্রে দেখো, তার অ্যান্টিজেন হচ্ছে B, তার অ্যান্টিজেন A, অ্যান্টিবডি A, যার কারণে সে শুধু নিজে থেকেই নিতে পারবে এবং হচ্ছে O থেকে, কিন্তু দেবে সে নিজেকে এবং হচ্ছে ABকে। আবার AB ব্লাড গ্রুপ, সে অ্যান্টিজেন যেহেতু তার দুটোই আছে, সে অ্যান্টিবডি না থাকার কারণে সে নিবে নিজে থেকে, সে নিবে A থেকে, সে B থেকে, সে O থেকে। আচ্ছা, এরপরে সে দেবে কাকে? সে শুধু নিজেকে দেবে। আর O যে ব্লাড গ্রুপ, সে দেবে হচ্ছে, সে গ্রহণ করবে অনলি নিজে থেকে, আর দেবে সবাইকে, A কে দেবে, B কে দেবে, AB কে দেবে, ও নিজেকেও দেবে। এখন দেখো, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে গ্রহণের দিক থেকে AB ব্লাড গ্রুপ সবার কাছ থেকে ব্লাড নিচ্ছে, তাকে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়, সর্বজনীন গ্রহীতা। আর অপরদিকে যেটা বলা হয় O গ্রুপকে সর্বজনীন দাতা, ইউনিভার্সাল ডোনার। ডোনার হওয়ার একটাই কারণ, তার দেহে নেই কোনো অ্যান্টিজেন, যার জন্য সে সবাইকে রক্ত দিয়ে কোনোভাবে অন্যের রক্তকে জমাট বাঁধায় না, কিন্তু সে নিজে নিতে পারে না, কারণ তার যে রয়েছে অ্যান্টিবডি A এবং B। সেই জন্য অন্যের রক্ত নিলে তার নিজের রক্ত জমাট বেঁধে যাবে, কিন্তু সে নিজেকে আর অন্যের রক্তের সাথে মিলাতে পারছে না। অপরদিকে AB ব্লাড গ্রুপ যেটা করছে, সে সবার থেকে রক্ত নিচ্ছে, কারণ তার অ্যান্টিজেন আছে AB, কিন্তু AB অ্যান্টিবডি নেই। তার অ্যান্টিবডি না থাকার কারণে সে আর কারো রক্তকে নিজের দেহে আনার পর জমাট বাঁধে কাজটি করে না, বা জমাট বাঁধে না, সে নির্বিঘ্নে তার রক্ত সারা দেশ সঞ্চালিত হয়, কিন্তু অন্যদেরকে সে রক্ত দিতে পারে না, কারণ তার অ্যান্টিজেনের কারণে। সেজন্য সবাইকে নিতে পারলো, সবার থেকে নিতে পারলো, দেবে সে নিজেকে। সেই জন্য AB ব্লাড গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সর্বজনীন গ্রহীতা, আর ওকে বলা হয় সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, AB এবং ওই যে O গ্রুপ অন্যের রক্ত নিলে কি হবে? অন্যের রক্ত নিলে তাদের সমস্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি
জমাট বেঁধে রক্তকে জমাট বাঁধা পিণ্ডে পরিণত করবে। ওই পিণ্ডযুক্ত রক্ত আমাদের শরীরের জন্য মারাত্মক হুমকির কারণ হবে, আমাদের ইউরিন দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আর সবচেয়ে বেশি প্রবলেম করবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। গর্ভবতী মায়েদের সন্তান ভ্রূণ অবস্থায় মারা যাবে। আর যদি সন্তান হয়ও বা কোনো কারণে, সে জন্মের পরও জন্ডিস বা অন্য কোনো রোগে ভুগে মারা যেতে পারে। তো সব কিছু মিলে ব্লাড গ্রুপ না জেনে রক্ত দেয়া নেওয়া কোনোটাই করা যায় না। যেটা চিকিৎসক অবশ্যই পরামর্শ দেবেন এবং দেন, তাদের পরামর্শ মতোই রক্ত আদান প্রদান করা হয়। এবং তারপরও যেটা বলবো যে রক্ত গ্রুপ নিজেরটা জেনে রাখা ভালো। কখন কোন সময় কোন কাজে লাগবে সেটা ঠিক বলা যাচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, আমি দুটো বিষয় নিয়ে আজকে আলাপ করেছি। একটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের আরও একটা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গিয়েছে, আমি যদি নেক্সট ক্লাসে সুযোগ পাই, সেটা হচ্ছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর এবং হচ্ছে তোমার যে রক্ত সঞ্চারণজনিত যে অসুবিধা আরএস ফ্যাক্টরের কারণে, অর্থাৎ তাহলে আমরা কাদের সাথে কাদের রক্তের মিশ্রণ হলে ভালো হবে? আরএস পজিটিভের সাথে পজিটিভ হলে ভালো হবে, নাকি নেগেটিভের সাথে নেগেটিভ হলে ভালো হবে? এখন কথা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুটো শব্দ আছে, এগুলো এসেছে আরএস ফ্যাক্টরের কারণে। আজকে আমি আরএস ফ্যাক্টর নিয়ে কথা বলবো না, আমি আগামী ক্লাসে আমি আরএস ফ্যাক্টর নিয়ে কথা বলবো। ওটাও খুবই মজার এবং সহজ। আমি আশা করব যে সামনের ক্লাসে তোমাদেরকে আমি ওই বিষয়টা বোঝাতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, আজকে আর না আগাই, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমরা লকডাউনে ঘরে থাকবো, সচেতন থাকবো, মাস্ক পরবো, যদি কোনো কারণে বাইরে যেতে হয়, আর ধৈর্য ধরে রোজা রাখবো, সাধনা করব, সৃষ্টিকর্তাকে, যে যার সৃষ্টিকর্তাকে ডাকবো। আমাদের পৃথিবীর সকল জীব ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনো রকম দুঃসংবাদ যেন আমাদেরকে মর্মাহত করতে না পারে, এটাই আমাদের সবার প্রার্থনা। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই।